আকাশবাণীর কালজয়ী মহালয়া অনুষ্ঠানটির পরিকল্পক ও ভাষ্যকার বাণী কুমার সেই সময় রেডিওর অন্যতম একজন প্রধান ব্যক্তিত্ব। সেই দুর্দান্ত প্রতাপ বাণী কুমারকে একদিন দেখা গেল রেডিও অফিসে অসহায়ভাবে পায়চারি করতে। পারলে নিজের মাথার চুলই উপড়ে ফেলেন তিনি। তার পরিকল্পিত একটি ফিচার প্রোগ্রামের রিহার্সাল 3 দিন ধরে একই জায়গায় আটকে আছে, নির্দিষ্ট একজন শিল্পীর অনুপস্থিতিতে। চতুর্থ দিনেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার কারণে ওই অবস্থা তার। এদিকে সেই ফিচারের শিল্পী হিসেবে ওয়েটিং রুমে বসেছিলেন তরুণী বেলা মুখোপাধ্যায় এবং তার ছোট বোন আভা। বাণী কুমার একজনকে প্রশ্ন ছুড়লেন, বড় খোকা আসেনি? কি এক বিশ্বাসে উত্তর এলো, আসবে আসবে। বিরক্ত বাণী কুমার বললেন, কবে আসবে বলতে পারো? খুব স্বাভাবিকভাবেই বড় খোকা নামটি শুনে বেলা মুখোপাধ্যায় ভাবতে লাগলেন, কত বড় শিল্পী এই বড় খোকা, যার জন্য স্বয়ং বাণীদার মতন মেজাজি মানুষও প্রতীক্ষা করতে পারেন। তাকে বাদ দিয়ে প্রোগ্রাম করার নাম পর্যন্ত করেন না। প্রতীক্ষা পর্ব চলতে থাকলো। হঠাৎ ওয়েটিং রুমের সুইং ডোরে ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ হলো। সুইং ডোরের ওপরের অংশ দিয়ে দেখা গেল এক তরুণের মাথা ও বুক। রোগা ও লম্বা এই তরুণকে দেখে সবাই হৈ হৈ করে উঠল। একজন সুউচ্চ কণ্ঠস্বরে বলে উঠলেন, ওই তো বড় খোকা এসে গেছে। এদিকে এত লম্বা ও তরুণ একজনকে দেখে হেসে গড়িয়ে পড়লেন বেলা ও তার বোন। সে হাসি আর থামে না। হাসতে হাসতে লাল হয়ে ওঠে দুজনের মুখ। সেই হাসি দেখে লাল হয়ে ওঠেন সেই তরুণও। সেদিন কি বেলা মুখোপাধ্যায় জানতেন এই লম্বা তরুণটি হয়ে উঠবেন তাঁর সারা জীবনের অবলম্বন? পরদিন একজন সাবধান করে তাদের বললেন, খবরদার অমন বেয়াদবি করবি না। জানিস বড় খোকা আমাদের হেমন্ত মুখোপাধ্যায়, কালই বড়বাবুর কাছে নালিশ করতে যাচ্ছিল। শুধু বেলা মুখোপাধ্যায় নয়, অজিত চট্টোপাধ্যায়ের এবং বিকাশ রায়ের সঙ্গেও হেমন্ত মুখোপাধ্যায়ের আলাপ ওই বেতার অফিসেই। কবি নজরুলের সঙ্গে সাক্ষাৎও হয়েছিল ওই রেডিওতেই। বাণী কুমার ও নজরুল ইসলাম দুজনে ছিলেন দুই ভিন্ন প্রান্তের মানুষ। বাণী কুমার যেমন রাশভারী, নজরুল তেমনি প্রাণ খোলা হাসিখুশি মানুষ। দুজনেই হেমন্ত মুখোপাধ্যায়কে ডাকতেন বড় খোকা বলে। নজরুল সম্পর্কে হেমন্ত মুখোপাধ্যায় আমার গানের স্বরলিপিতে বলেছেন, ওই গাস্টিন প্লেসেই অনেকবার দেখা হয়েছে নজরুল ইসলামের সঙ্গে। গানের রিহার্সালও দিয়েছি, এক-একটা গেয়েওছি। আমরা খুবই উঁচু চোখে দেখতাম ওকে। কবি হিসেবে তো জানতামই, তাছাড়া নানান ধরনের সুর একমাত্র নজরুলই করতেন। নতুন নতুন গান করে আমাদের শোনাতেন। একটা ভালো গান করে 5 জনকে শোনানোর বাতিক ছিল। এমনিতে খুব বিখ্যাত ছিলেন, কিন্তু তখনও তিনি ঠিক লেজেন্ড হয়ে ওঠেননি। সেটা হলেন আরও পরে। রেডিও ঘর বাড়ি ছিল। দিনের বেলা রেকর্ড কোম্পানিতে থাকতেন, সন্ধ্যাবেলা রেডিওতে চলে আসতেন। সেই সময় রেডিওতে যাকে কাছে পেতেন তাকে নতুন গানের স্বরলিপি করে দিতে বলতেন নজরুল। অনেকেই হয়তো জানেন না, নজরুলের গানের স্বরলিপি করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। গানটি হলো সেদিনও বলেছিলে। পরবর্তীতে 1974 সালে 28শে ডিসেম্বর বেতারেই সেই গান পরিবেশন করেন হেমন্ত মুখোপাধ্যায়। সঙ্গে গেয়েছিলেন আরও একটি গান, পথ চলিতে যদি চকিতে। হেমন্ত মুখোপাধ্যায়ের সারা জীবনে গাওয়া মাত্র 7-8খানা ঐতিহাসিক নজরুল গীতির মধ্যে সেদিনও বলেছিলে অন্যতম প্রধান এক সৃষ্টি। এছাড়া আকাশবাণীতে পরবর্তীতে মেঘলা নিশি ভোরে সহ আরও বেশ কিছু নজরুল গীত উনি পরিবেশন করেছেন, যেগুলির কোম্পানি থেকে প্রকাশিত স্টুডিও রেকর্ডিং নেই। এখানে বলা দরকার বাণী কুমার সম্পর্কে আরও কিছু কথা। বৈদ্যনাথ ভট্টাচার্য ওরফে বাণী কুমারের ঘনিষ্ঠ ছিলেন প্রখ্যাত সুরকার শৈলেশ দত্তগুপ্ত মহাশয়। হেমন্তর গান তার পছন্দ হলে তিনি রেকর্ড করান হেমন্তর গান, এবং বন্ধু বাণী কুমারকেও বলেছিলেন, ছেলেটি খুব ভালো গায়, একটু দেখিস। জহুরি বাণী কুমার গান শুনে বুঝলেন শৈলেশবাবুর কথা মিথ্যে নয়। তিনিই সুযোগ করে দিলেন হেমন্তকে তার ফিচার প্রোগ্রামে। তখন ফিচার প্রোগ্রামের দক্ষিণা ছিল 5 টাকা। একটার জন্য 5 টাকা, বাকি 4টে ফ্রি, অর্থাৎ 5টা ফিচার করলে 5 টাকা মিলত। তখন থেকেই বেতারের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে ওঠে হেমন্ত মুখোপাধ্যায়। তখন একের পর এক ফিচার প্রোগ্রাম করছেন হেমন্ত মুখোপাধ্যায়। কয়েকটি উদাহরণ দেওয়া যায়। বেতার জগৎ থেকে জানা যায় 1941 সালের 19শে আগস্ট বিকেল 5টায় সম্প্রচারিত ঠাকুরদার উইল নামের একটি ফিচারে অংশ নেন হেমন্ত। রচনা সাগরিকা বন্দ্যোপাধ্যায়। বেতার রূপ ও প্রযোজনায় ছিলেন নির্মল ভাই, অর্থাৎ গল্প দাদা যোগেশচন্দ্র বসুর পুত্র নির্মল কুমার বসু। সহশিল্পী ছিলেন অজিত চট্টোপাধ্যায়, শ্রীলতা বসু, জ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং বিমল বসু। এর আগেও প্রদোষ প্রতিমা নামে আরেকটি ফিচারে তিনি অভিনয় করেছেন বলে জানা যায়। 1942 সালে
25শে ডিসেম্বর বিকেল 5টায় নির্মল ভাইয়ের প্রযোজনায় অজয় ভট্টাচার্য রচিত এবং শৈলেশ দত্তগুপ্তর সঙ্গীত পরিচালনায় পিসিমার কথা এবং তাই 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 ফিচার দুটিতে অংশ নেন হেমন্ত মুখোপাধ্যায়। সহশিল্পী ছিলেন ইলা ঘোষ। এছাড়াও ঠাকুরদা ঝুলি ইত্যাদি বহু ফিচার প্রোগ্রামে অংশগ্রহণ করেন হেমন্ত। এই বাণী কুমারের অনুরোধে 1940 সালে বাঙালির চিরকালের জনপ্রিয় ঐতিহাসিক অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীতে প্রথম অংশগ্রহণ করেন হেমন্ত মুখোপাধ্যায়। বাণী কুমার রচনা, পঙ্কজ মল্লিকের সঙ্গীত পরিচালনা ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠ সমৃদ্ধ এই গীতি আলেখ্যের সঙ্গে যুক্ত হয়ে পড়েন হেমন্ত মুখোপাধ্যায়। পোরাস গান তো বটে, সেই সঙ্গে জাগো দুর্গা গানটিও একক কণ্ঠে গাইতে শুরু করেন হেমন্ত। দ্বিজেন মুখোপাধ্যায় নন, সে গানের প্রথম দাবিদার হেমন্ত মুখোপাধ্যায়। এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়েছিল 1940 সালের 1 অক্টোবর ভোর 5:30টায় মহালয়ার শুভক্ষণে। হেমন্ত মুখার্জি ছাড়াও সঙ্গীতে অংশগ্রহণ করেছিলেন পঙ্কজ কুমার মল্লিক, অনিল দাস, শৈলদেবী, ইলা ঘোষ, সুপ্রভা ঘোষ অর্থাৎ সরকার, কল্পনা হাজরা প্রমুখ। যন্ত্রসঙ্গীতে ছিলেন সুরেন্দ্রলাল দাস ও মুন্সি আহমেদ নির্দেশিত যন্ত্রী সঙ্গ। 1951 সালে মুম্বাই যাওয়ার আগের বছর পর্যন্ত প্রতি বছর হেমন্ত মুখার্জি অংশ নিতেন এই অনুষ্ঠানে। পরবর্তীতে গানটি গাইতে শুরু করেন দ্বিজেন মুখোপাধ্যায়। 1944 সালে ঘটল এক দুর্দান্ত ঘটনা। বেতার কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর ঘটায় পঙ্কজ কুমার মল্লিক সেবার সরে গেলেন মহিষাসুর মর্দিনী থেকে। সবার মাথায় হাত, কী হবে এবার? এত বড় অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনার গুরুদায়িত্ব সামলাবে কে? সমস্যার সমাধানে এগিয়ে এলেন বাণী কুমার। সঙ্গীত পরিচালনার দায়িত্ব দিলেন হেমন্ত মুখোপাধ্যায়কে। তাই হলো, সে বছর সঙ্গীত পরিচালনা করলেন হেমন্ত মুখার্জি। ওই সময় মহিষাসুর মর্দিনীতে বেশ কিছু নতুন গানের সুর দিয়েছিলেন হেমন্ত মুখার্জি। পঙ্কজবাবু পরবর্তীতে ওই সুরগুলো রেখে দিয়েছিলেন, অর্থাৎ বর্তমানে যে মহিষাসুর মর্দিনী আমরা শুনতে পাই তার কয়েকটি গানের সুর হেমন্তবাবুর করা।